হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও জিয়াদ কোচিং সেন্টার। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে সমাস, অর্থাৎ অষ্টম, নবম, দশম শ্রেণীতে যারা আছে, বিশেষ করে এইচএসসি লেভেল আর যারা চাকরি প্রার্থী আছে, তাদেরকে এখান থেকে 2 থেকে 3 মার্ক থাকে। তো এখানে হয়তো বলা থাকে আমরা পড়ি একভাবে, বাট প্রশ্নগুলো আসে আরেকভাবে, সেখানে আমাদেরকে সমাস নির্ণয় করে অনেকটা কঠিন হয়। তো আজকের এই ক্লাসটা দেখলে আশা করি সমাস সম্পর্কে তেমন কোনো কোশ্চেন থাকবে না। তো সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ। সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ। অর্থাৎ সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ অথবা মিলন। একাধিক পদ এক পদে পরিণত হওয়াকে বলা হয় কি? সমাস। সমাস কয় প্রকার? কয় প্রকার? 6 প্রকার। তো সমাস মনে রাখার একটা টেকনিক নিছি। টেকনিকটা হচ্ছে দিক অত বদ্দোয়া। দিক অত বদ্দোয়া। গতে কি? দিগু। দিগু। গতে কি? দিগু। গতে কর্মধারা। অতে অপরিবার। গতে তৎপুরুষ। গতে বহুবিধ। দতে দ্বন্দ্ব। অর্থাৎ আমরা জানি সমাস হচ্ছে 6 প্রকার। অর্থাৎ মনে রাখার টেকনিক হচ্ছে দিক অত বদ্দোয়া। দিগু সমাস, কর্মধারা, অব্যয়ীভাব, আর তারপর হচ্ছে বহুব্রীহি, হচ্ছে দ্বন্দ্ব আর তৎপুরুষ সমাস। তো সমাসের যে আমরা সমাস পড়ি, সমাসের অংশ হচ্ছে 2টা। একটা হচ্ছে ব্যাস বাক্য, আরেকটা হচ্ছে সমস্ত পদ। এই ব্যাস বাক্য এর আরেকটা নাম হচ্ছে বিগ্রহ বাক্য। সবচেয়ে কমন একটা এমসিকিউ থাকে এসএসসি লেভেল এবং এইচএসসি লেভেলে বা চাকরি প্রার্থী লেভেলে, যে ব্যাস বাক্যের অপর নাম কি? ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। তো সমাসের পদের অংশ হচ্ছে 2টা। সমাসের পদ থাকে 2টি। একটা হচ্ছে পূর্বপদ বা প্রথম পদ, আর একটা হচ্ছে উত্তর পদ বা শেষ পদ বা পরপদ। তো এখন এখানে দেখি, অর্থাৎ আমাদের পরীক্ষায় পড়ি একভাবে কিন্তু আসে অন্যভাবে। তো মনে রাখার জন্য আমাদেরকে এই ধাপটা একটু সবচেয়ে মনে রাখতে হবে। এখানে লিখছি দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব সমাসটার ক্ষেত্রে উভয় পদ প্রাধান্য। 2টা পদ থাকে, একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ। এই 2টা পদের প্রাধান্যই পাচ্ছে, এটার মধ্যে দ্বন্দ্ব সমাস। আরটা হচ্ছে বহুব্রীহি সমাস। এটার মধ্যে প্রথম পদ দ্বিতীয় পদ কোনোটাকে না বুঝিয়ে অন্য একটা জিনিসকে ইন্ডিকেট করে, এই জন্য প্রাধান্য হচ্ছে তৃতীয় পদ। আর অব্যয়ীভাব সমাসের মধ্যে পূর্বপদ প্রাধান্য, প্রথম পদটা প্রাধান্য। তাহলে 3টা মনে রাখার টেকনিক। দ্বন্দ্ব মানে দ্বন্দ্বের ক্ষেত্রে উভয় পদ প্রাধান্য, বহুব্রীহির ক্ষেত্রে তৃতীয় পদ প্রাধান্য, আর অব্যয়ীভাব ক্ষেত্রে পূর্বপদ প্রাধান্য। এছাড়া আছে দিগু, কর্মধারা, তৎপুরুষ। এই 3টা সমাসের ক্ষেত্রে পরপদ প্রাধান্য। আবারও বলছি, দিগু, কর্মধারা, তৎপুরুষ, এই 3টা সমাসের ক্ষেত্রে হচ্ছে পরপদ প্রাধান্য। আর এই 3টার ক্ষেত্রে আবার ভিন্ন। দ্বন্দ্বের ক্ষেত্রে হচ্ছে উভয়পদ প্রাধান্য, বহুব্রীহির ক্ষেত্রে তৃতীয় পদ প্রাধান্য, অব্যয়ীভাবের ক্ষেত্রে হলো পূর্বপদ প্রাধান্য। দিগু শব্দের অর্থ হচ্ছে সংখ্যা। অর্থাৎ যে সমাসটা আমাদের সংখ্যাটা থাকবে, আপনি টার্গেট করতেই পারেন এটা দ্বিগু সমাস হবে। তবে ভিন্ন কিছু আছে, এটা আলোচনা করবো। তারপরে তৎপুরুষ সমাস। এই তৎপুরুষ সমাসের ক্ষেত্রে বিভক্তি যুক্ত থাকবে। আমরা জানি বিভক্তি কয় প্রকার? 7 প্রকার। কয় প্রকার? 7 প্রকার। প্রথম কি বিভক্তি? প্রথম কি? শূন্য। প্রথম কি? শূন্য। দ্বিতীয় কে রে। দ্বিতীয় কি? কে। তৃতীয় তারা দিয়া করতি। তৃতীয় হচ্ছে দ্বারা দিয়া করতি। চতুর্থ কে রে জন্যে নিমিত্তে। পঞ্চম হতে হতে থেকে চেয়ে। হতে থেকে চেয়ে। ষষ্ঠ র এর। র এর। সপ্তমী এ ও তে। এই যে 7টা বিভক্তি আছে, 7টা বিভক্তি লোপ পাবে যে সমাসটার মধ্যে বিভক্তি থাকবে, এটা হচ্ছে তৎপুরুষ সমাসের ভিতরে হবে। তারপর কর্মধারা সমাস, এটার মধ্যে কোনো বিভক্তি থাকবে না। তো এটা মনে রাখার টেকনিক হচ্ছে, এটার মধ্যে বিশেষ করে দেখবেন যে, যেন, যিনি, যাতে, তাতে, এই কথাগুলো থাকবে ব্যাস বাক্যের ভিতরে। তো আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করি। দ্বন্দ্ব। দ্বন্দ্ব শব্দের বাংলা অর্থ আমরা জানি নর্মালি দ্বন্দ্ব মানে হচ্ছে মারামারি বুঝাচ্ছি, সংঘাত বুঝাচ্ছি, কিন্তু এখানে দ্বন্দ্ব মানে হচ্ছে মিল। যেমন যে সমাসটার ব্যাস বাক্যে অর্থাৎ উ থাকবে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। যেমন বলি মা ও বাবা সমান হচ্ছে মা বাবা। মা বাবা অর্থাৎ আপনাকে যদি বলে আপনাকে মা বাবাকে ডাক দেন, তখন আপনি মাকে দিবেন না বাবাকে দিবেন, অর্থাৎ উভয়কে দিবেন, তখন এই ক্ষেত্রে কি হবে? দ্বন্দ্ব সমাস হবে। তাহলে ব্যাস বাক্যটার মধ্যে কি থাকবে? উ। আর এখানে উভয়টা পদেরই প্রাধান্য পাচ্ছে। আপনাকে যে বলি আপনি অর্থাৎ দোয়াত কলম নিয়ে আসেন। দোয়াত কলম, দোয়াত ও কলম, দোয়াত ও কলম। তাহলে আপনি কি আনবেন? দোয়াত আনবেন না কলম আনবেন? 2টাই আনবেন। এই জন্য 2টা পদেরই প্রাধান্য। এই জন্য হচ্ছে দোয়াত কলম হচ্ছে অর্থাৎ কি? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থই প্রাধান্য পায়। তারপরে আপনার আছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি আমি যদি বলি 80-20, 80তে
20 যা 80 20, 80 মানে হচ্ছে দাঁত, আর 20 মানে হচ্ছে অপ্রিয় একটা বস্তু যেটা খারাপ লাগবে। তাহলে 80 20, এখানে 80 দাঁত কেউ বোঝাচ্ছে না, 20 কেউ বোঝাচ্ছে না, তৃতীয় একটা জিনিসকে বোঝাচ্ছে। 80 20 বলতে সাধারণত কি সাপকে বোঝাচ্ছে। তাহলে যে সমাজটা দ্বারা সাধারণত প্রথম পদ দ্বিতীয় পদ কোনোটাই প্রাধান্য পাচ্ছে না, ভিন্ন একটা পদ প্রাধান্য পাচ্ছে, তার নাম হচ্ছে কি, অর্থাৎ তার নাম হচ্ছে বহুব্রীহি সমাস। তাহলে 80-তে 20 যার 80 20, এটা হচ্ছে বহুব্রীহি সমাস, তৃতীয় পদ প্রাধান্য। এরপর যাচ্ছে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে পূর্ব পদের অর্থটা প্রাধান্য পায়। আমি যদি লিখি উপগ্রহ, উপগ্রহ, অথবা উপনদী, উপনদী। এখন দেখেন তো এখানে এটা একটা উপসর্গ। আমরা জানি বাংলা, খাঁটি বাংলা উপসর্গ আছে 21টি। আন আব ইতি উন আর কতবার বলবো, চাপাতি দিয়ে শশা খাওয়া হারাম। এখানে এই কথাগুলো আমরা সাধারণত পড়াইছি। এখানে এই আমি যদি এখান থেকে উপশব্দটা নিয়ে যাই তাহলে কি হবে গ্রহ, এখান থেকে উপ নিয়ে গেলে কি হবে গ্রহ, নদী। তাহলে এখানে এই গ্রহকে বোঝাচ্ছে বিশাল একটা পাঠ, এখানে নদী বিশাল একটা পাঠকে বোঝাচ্ছে। যখন সামনে আমি লাগাইলাম তখন তার অর্থ কিন্তু প্রাধান্য ভিন্ন হয়ে গেছে, অর্থাৎ ছোট্ট একটা নদীকে বোঝাচ্ছে, ছোট্ট একটা ঘর সাদৃশ্য বোঝাচ্ছে। তো এখানে দেখেন তো এখানে নদীকে বোঝাচ্ছে না, এখানে গ্রহকে ইন্ডিকেট করতেছে না, অর্থটা চেঞ্জ করে দিচ্ছে। এই জন্য অর্থাৎ প্রথম পদের অর্থটাই প্রাধান্য, পূর্ব পদের অর্থটা প্রাধান্য পাচ্ছে দিকেই এটা অব্যয়ীভাব সমাস। এরপর আছে আপনার দ্বিগু সমাস। দ্বিগু সমাসে সাধারণত সংখ্যার প্রাধান্য থাকবে। যেমন আমি যদি বলি ত্রিমোহনী অথবা তিন নদীর মোহনা, 3 নদীর মোহনা মানে ত্রিমোহনী। তাহলে এখানে দেখেন তো এই মোহনা শব্দের অর্থ হলো মিলনের স্থান। নদী তো তিনটা নদী, যেখানে এসে 3টা নদী মিলে এই নদীর মিলনের স্থানকে বলা হয় মোহনা। তাহলে 3 নদীর মোহনা, এখানে 3 শব্দটা আছে, সংখ্যা আছে। আবার যেমন যদি বলি 7 সমুদ্র, 7 সমুদ্র। এখানে দেখেন তো এখানে কিন্তু 7 সংখ্যাটা দিয়া অর্থাৎ কে 7টা সংখ্যাকে বোঝাচ্ছে না, এখানে কি বোঝাচ্ছে, অর্থাৎ একটা বিশাল আকৃতির সমুদ্রকে বোঝাচ্ছে। যেহেতু সংখ্যার এখানে প্রাধান্য হচ্ছে না, তাহলে এটা আমরা ভিন্নটাতে চিন্তা করতেছি। যদি আগে বলা হয় শতাব্দী, শত অব্দের সমাহার, তাহলে শতাব্দী শত অব্দের সমাহার। শত মানে হচ্ছে 100, শত মানে কি 100, শত মানে হচ্ছে 100, আর অব্দ মানে হচ্ছে সময়। তো শত অব্দের সমাহার, সেখানে হচ্ছে শতাব্দী। বিশেষ করে আপনার দীর্ঘ সমাসগুলো চেনার উপায় হচ্ছে সেখানে অর্থাৎ ব্যাস বাক্যের সমাহার শব্দটা থাকবে অথবা সংখ্যা থাকবে, তাহলে আপনার দ্বিগু সমাস। এরপরে কর্মধারা এবং তৎপুরুষ সমাস। কর্মধারার সমাসটার মধ্যে আপনি দেখবেন এখানে অর্থাৎ এখানে বিভক্তি থাকবে না এবং পরপদের অর্থটা প্রাধান্য পাবে। যেমন আমি যদি বলি গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে তাকে বলা হয় গায়ে হলুদ। তাহলে এখানে গা কেউ বোঝাচ্ছে না, আবার হলুদ কেউ বোঝাচ্ছে না, অর্থাৎ ভিন্ন একটা অনুষ্ঠানকে প্রাধান্য দিচ্ছে। সেখানে এটা পরপদ অর্থটা প্রাধান্য, সেখানে গায়ে হলুদ হচ্ছে অর্থাৎ কি সমাস, অর্থাৎ এখানে কর্মধারা সমাস। অথবা মহান যে নবী, কি হচ্ছে মহানবী, অর্থাৎ ব্যাস বাক্যে যে যা জিনিস শব্দগুলা থাকবে। এরপর আছে আপনার তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের ক্ষেত্রে আপনার বিভক্তিরা লোপ পাবে। যেমন প্রাণের চেয়ে প্রিয়, অর্থ হলো প্রাণ প্রিয়। প্রাণের চেয়ে প্রিয় কি হবে, প্রাণ প্রিয়। এর চেয়ে হতে থেকে চেয়ে কোন বিভক্তি, তাহলে দেখো তো প্রাণের চেয়ে প্রিয় প্রাণ প্রিয়, তাহলে কোন সমাস, কোন বিভক্তি হচ্ছে, চতুর্থ বিভক্তি না, পঞ্চমী। অর্থাৎ প্রথম বিভক্তি হলো শূন্য, দ্বিতীয় কেরে, তৃতীয় দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থ জন্মের নিমিত্তে, পঞ্চমী হতে থেকে চেয়ে, ষষ্ঠ হচ্ছে র এর, সপ্তমী হচ্ছে এ অ
তে। তাহলে অর্থাৎ এখানে কোন বিভক্তি লোপ পাইছে? পঞ্চমী বিভক্তি। পঞ্চমী বিভক্তি লোপ পাইছে, এই জন্য এটা কি পঞ্চমী তৎপুরুষ সমাস, অর্থাৎ বিভক্তি অনুযায়ী নামকরণ করা হয়। তাহলে পানের চেয়ে প্রিয় বিভক্তি লোপ পাইছে, এই জন্য এটা হচ্ছে কি অর্থাৎ তৎপুরুষ সমাস। তাহলে আপনারা যদি এইভাবে ধৈর্য পড়েন তাহলে হয়তো অল্প সময়ের মধ্যে আপনারা কি করতে পারবেন, অর্থাৎ প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, জানার কিছু থাকে, ইচ্ছা করলে আপনারা আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন, মেসেজ করতে পারেন। তো আমি চেষ্টা করব আপনার পরবর্তী ভিডিওতে সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য। আসসালামু আলাইকুম।